আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই তোমরা ভালোই আছো, আব্বা আম্মুকে নিয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর শুকরিয়া। প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের সামনে আবার হাজির হলাম আলহামদুলিল্লাহ বিজিএস এর সপ্তম ক্লাস নিয়ে। এর আগে আল্লাহর শুকরিয়া 6টা ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। প্রথম 2টা ক্লাস ছিল বিজিএস বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ এবং পাঠ পরিকল্পনা বিষয়। 3 নাম্বার ক্লাসটা ছিল অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কিত। চতুর্থ ক্লাসটা ছিল স্থানীয় সময় এবং প্রমাণ সময় সম্পর্কিত। পঞ্চম ক্লাসটা ছিল 6 দফা সম্পর্কিত। 6 নাম্বার ক্লাসটা ছিল গণতন্ত্র সম্পর্কিত। আজকে সপ্তম ক্লাস। এর আগের যে ক্লাসগুলো ছিল জিওগ্রাফির, ভূগোল বিষয়ের, তারপরে ছিল হিস্ট্রি ইতিহাসের, তারপর সিভিক্স সিভিক্স হলো পুরনীতির। আজকে সোসিওলজির সমাজবিজ্ঞানের একটা চ্যাপ্টার, সেটা হলো অধ্যায় 14 পরিবার, সংজ্ঞা, বর্ণনা, প্রকারভেদ এবং কার্যাবলী। এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তো প্রিয় ছাত্ররা, আমার আশা যে তোমরা এর আগের ক্লাসগুলা যথারীতি ফলো করেছো। সেই ক্লাসগুলা গতানুগতিক আমাদের যে স্কুলের ক্লাস তার চেয়ে আমার মনে হয় ইনফরমেটিভই। তো সেগুলা তোমরা যদি ধৈর্য সহকারে ফলো করো, আশা করি তোমরা ইনশাল্লাহ উপকৃত হবে। এটা ধৈর্য সহকারে এটাকে ফলো করতে হবে, কারণ অনলাইন ক্লাসে একটা বোরিংনেস আছে আমরা জানি, তারপর একটু ধৈর্য সহকারে এটা ফলো করবা। তো আজকে যথারীতি আমরা ইনশাল্লাহ কথা বলবো পরিবার নিয়ে। তুমি এখন যেখানে আসো, বাসায় কিংবা গ্রামের বাড়ি, যেখানে থাকো না কেন, কে আছে? আব্বু আম্মু আছে, তুমি আসো, তোমার ভাই বোন আছে। হ্যাঁ, তো এই যে তোমরা ভাই বোন, তোমার আব্বু আম্মু, তোমরা সবাই মিলে কিন্তু একটু প্রতিষ্ঠান গড়ে তুলেছো। সবাই মিলে কিন্তু একটা নিজের অজ্ঞাতসারে একটা প্রতিষ্ঠান, একটা সংঘ। সেই প্রতিষ্ঠানটার নাম কি? সেই প্রতিষ্ঠান হলো পরিবার। আজকে আমরা পরিবার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পরিবারের প্রথম আসো, পরিবার যে একটা সিম্পল সংজ্ঞাটা কিভাবে করা যায়। পরিবারের সংজ্ঞাটা হলো স্বামী স্ত্রী মিলে পরিবার গঠিত হয়। এটা হলো সবচেয়ে সিম্পল সংজ্ঞা। সেখানে তাদের সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? তো পরিবার এটা হলো মোটামুটি একটা স্থায়ী সংগঠন। কারা তৈরি করেছে? তৈরি করেছে হইল স্বামী স্ত্রী মিলে মোটামুটি একটা স্থায়ী সংগঠন তারা তৈরি করেছে, এবং সেখানে সন্তান সন্ততি থাকতেও পারে এবং নাও থাকতে পারে। থাকুক বা না থাকুক, পরিবার হয়ে গেছে। তাইলে পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্বামী স্ত্রীর একটা স্থায়ী সংগঠন বা প্রতিষ্ঠান, যেখানে সন্তান সন্ততি থাকতে পারে, নাও থাকতে পারে। কারণ সন্তান হয় না এমন দম্পতিও তো আছে, সেটাও পরিবার। তো এখন আসো, পরিবারের একটা বিস্তৃত ধারণাটা আমরা চাই। তোমরা জানো, ক্লাসে বলেছিলাম, এই চ্যাপ্টারটা সম্বন্ধে ক্লাসেও পড়াইছিলাম, পরিবার হলো একটা আদি এবং মৌলিক সংগঠন। আদি এবং মৌলিক সংগঠন, সেটা এবং প্রাথমিক প্রতিষ্ঠান। আদি প্রতিষ্ঠান, মৌলিক প্রতিষ্ঠান, প্রাথমিক প্রতিষ্ঠান এবং একটা ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হলো পরিবার। এই একটা জিনিস। এবং এই পরিবার থেকে আমাদের সমাজের উৎপত্তি লাভ করেছে। তাহলে সমাজের উৎপত্তি স্থল হলো পরিবার। আবার এই পরিবার থেকে মানুষ যে সমাজবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে বসবাস করে, তার প্রথম এবং প্রাথমিক ধাপটা হলো পরিবার। মনে রাখবেন,
এবং প্রত্যেকটা মানব শিশুই পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারে বড় হয়, পরিবারেই মৃত্যুবরণ করে। যারা ইতর প্রাণী বিশেষ আছে তাদের কিন্তু আসলে এরকম পরিবার নাই, তারা রাস্তাতে জন্মগ্রহণ করে, রাস্তাতেই মৃত্যুবরণ করে। কিন্তু মানুষ সভ্য প্রাণী, তারা পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারে লালিত পালিত হয়, পরিবারেই তারা মৃত্যুবরণ করে। তো মানুষের জন্মটা, মানুষ যখন একজন শিশু জন্মগ্রহণ করার পরে সে তার মায়ের কোলে আসে, বাবার কোলে আসে, তারপরে সেখানে তার সারা জীবনটা কাটায়, তার কর্মজীবনটা সে অতিবাহিত করে, তারপরে সেখানে সে মৃত্যুবরণ করে তার সন্তানের কোলে। তুমি যখন জন্ম নিয়েছিলা তখন তুমি তোমার মায়ের কোলে এসেছিলা, তুমি যখন পৃথিবী থেকে চলে যাবা তখন তোমার সন্তানের কোলে তুমি থাকবা। সেটা হলো পরিবারের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলা ঘটে। তো এর একটা জিনিস। আর একটা জিনিস হলো পারিবারিক যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং শাসন, নিয়ন্ত্রণ, এর মধ্যেই কিন্তু মানব শিশু প্রতিপালিত হয়, মানব শিশু বেড়ে ওঠে। এবং এভাবে তাদের সামাজিক যে গুণাবলী, এভাবে সে ভালোবাসার মধ্যে, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার মধ্যে এবং শাসন নিয়ন্ত্রণের মধ্যে তার যাবতীয় যে সামাজিক গুণাবলীগুলা সেগুলা বিকশিত হয় এই পরিবারের ভিতরে। একদিকে ভালোবাসা আর একদিকে শাসন, এই দুইটার সমন্বয়ের মাধ্যমে মানব শিশু সেখানে বেড়ে ওঠে। এই যে পরিবার, বাবা মা, তারপরে ভাই বোন মিলে আমাদের পরিবারটা গঠিত হলো। পরিবার গঠনের একটা পূর্ব শর্ত হলো বিবাহ। হ্যাঁ, লিভ টুগেদার কিন্তু পরিবার না। উন্নত সমাজে, তথাকথিত উন্নত সমাজে, পাশ্চাত্য সমাজে লিভ টুগেদার বলে একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, সেটা কিন্তু পরিবার না। পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত হলো বিবাহ। বিবাহের মাধ্যমে একটা পরিবার গঠিত হয়। একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তারপরে পরিবার গঠন করে, সমাজ স্বীকৃত উপায়ে। আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করলে কিন্তু আর হবে না, সমাজ স্বীকৃতি দিতে হবে যে এইটা বিয়ে হয়েছে। সমাজের মধ্যে, প্রত্যেকটা সমাজের মধ্যে একটা বিয়ের আলাদা একটা, যেহেতু বিয়েটা একটা সামাজিক বন্ধন, একটা সামাজিক বন্ধন, প্রত্যেকটা সমাজেই একটা বিয়ের একটা সামাজিক রীতিনীতি আছে এবং সেই রীতিনীতিগুলো অনেকটা ধর্ম প্রভাবিত। যেমন মুসলিম সমাজে, আমাদের সমাজে যে বিয়ে, সেখানে আমাদের মুসলিম যে রীতিনীতি আছে সেই রীতিনীতি মেনে তারপরে বিয়ে সংগৃহীত হয়, তারপরে পরিবার গঠিত হয়। এই যে বিয়ের কথাটা বললাম, পরিবার গঠনের কথাটা বললাম, এই আদিম সমাজেও পরিবার ছিল, তবে সেখানে বিয়ে ছিল না। হ্যাঁ, তারাও পরিবার গঠন করছে, কিন্তু সেখানে কি বিয়ে নামক যে এই একটা বন্ধন, হ্যাঁ, এই যে একটা রীতি, সেটা কিন্তু সেখানে ছিল না। তো এখন আধুনিক আমাদের বর্তমান যে সমাজে, সেখানে বিয়েটা হইল একটা পূর্ব শর্ত পরিবার গঠনের। এখন এই যে মানুষের পরিবার থেকে মানুষের সমাজবদ্ধ জীবনের যে সূচনা হয়, দলবদ্ধ জীবনের যে সূচনা যে পরিবার করে, এই পরিবারটা কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। এবং এটা শুধু সামাজিক প্রতিষ্ঠান না, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা বিশ্বজনীন প্রতিষ্ঠান। সারা বিশ্বব্যাপী এই পরিবার কথাটা প্রচলিত। সব জায়গাতেই পারিবারিক বন্ধনটা কম আর বেশি। আমাদের সমাজে, আমাদের দেশে সংস্কৃতির নিরিখে আমাদের ফ্যামিলি টাইসটা যেরকম সুদৃঢ়, পাশ্চাত্য এরকম সুদৃঢ় না হলেও সেখানে কিন্তু পরিবার কথা রয়ে গেছে, সারা বিশ্বব্যাপী পরিবার কথাটা রয়ে গেছে। এবং সমাজ বিকাশের প্রত্যেকটা স্তরেই কিন্তু পরিবারের অস্তিত্ব রয়েছে। এই পৃথিবীর সমাজ ব্যবস্থা, মানুষের বসতি, মানব ইতিহাস যখন সূচনা করেছিলেন আমাদের আদি মানবী হযরত আদম আলাইহিসসালাম, হযরত হাওয়া আলাইহিসসালাম, তারাও কিন্তু পরিবার গঠন করেছিলেন এবং তাদের পরিবারটা গঠন করা হয়েছিল জান্নাতে। তাই পরিবারটা হলো আসলে একটা জান্নাতি বন্ধন। পরিবারের মধ্যে একটা জান্নাতি আবহাওয়া আছে। সেই পরিবার গঠন করেছিলেন যে আদম এবং হাওয়া, সেখানে কে বিয়ে পড়াইছিলেন? কে? সেখানে আল্লাহ তাআলা নিজেই সেই বিয়েটা পড়াইছিলেন। বিয়ের মাধ্যমেই আমাদের প্রথম মানব ইতিহাসের প্রথম যে পরিবারটা গঠন হয়েছিল, বিয়ের মাধ্যমে গঠিত হয়েছিল। আচ্ছা, এখন এই যে পরিবার জীবন, পারিবারিক জীবনটা, এটা কিন্তু আসলে পরিবারটা হলো একটা আবেগের ভিত্তি। এখানে অনেক ইমোশন, অনেক আবেগ এটার সাথে জড়িয়ে আছে। আমরা
ঈদের সময় যেমন এখন অনেকে তোমরা বাড়িতে চলে গেছো না, ঈদে বাড়িতে গেছো কেন, পারিবারিক বন্ধন, এটা ফ্যামিলি টাইজ আছে, হ্যাঁ, ফ্যামিলি বন্ডেজ আছে। এই যে পরিবারের প্রতি এই যে ইমোশন, এই যে আবেগ, এই পরিবার, প্রত্যেকটা পরিবারের পিছনে কিন্তু একটা আবেগের একটা ভিত্তি রয়ে গেছে। এই আবেগকে কিন্তু আসলে কোনোভাবেই উপেক্ষা করা যায় না, এই একটা জিনিস। এখন এই যে পরিবারে আমরা জন্মলাভ করলাম, সেখানে লালিত পালিত হলাম, সেখানে আমাদের সমাজের চলার যে আচার আচরণ, রীতিনীতি, নিয়ম কানুন, আদর্শ, সংস্কৃতি, এগুলো আমরা কোথা থেকে শিখলাম? পরিবার থেকে শিখি। পরিবার থেকে আমাদের পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধগুলো প্রথম পাঠ, ফার্স্ট লেসনটা আমরা পরিবার থেকে পেয়ে থাকি। তাই পরিবারের মাধ্যমে মানুষের সকল ধরনের সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সব প্রয়োজনগুলা এই পরিবারের মাধ্যমে মিটে, হ্যাঁ, আমরা মিটাই। তো পরিবার সম্বন্ধে এই হলো একটা বিস্তৃত ধারণা মোটামুটি। এখন আসো আমরা পরিবারের বর্ণনার মধ্যে পরিবারের প্রকারভেদে যাব। পরিবার বিভিন্ন প্রকারের পরিবার আছে, এবং 6টা ক্রাইটেরিয়া বা মাপকাঠির ভিত্তিতে প্রায় 17 প্রকারের পরিবার আছে। আজকে 17 প্রকার পরিবারের সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আসো স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে 3 প্রকার পরিবার: এক পত্নী, বহুপতি। নামে বোঝা যায় এক পত্নী, একজন পুরুষ যদি একজন স্ত্রীকে বিবাহের মাধ্যমে যে পরিবার গঠন করে, সেটাকে বলা হয়, হ্যাঁ, এক পত্নী। একজন স্বামী, একজন স্ত্রী, এটা হলো এক পত্নী। পত্নী মানে স্ত্রী, সেটা হলো এক পত্নী পরিবার। এবং এই পরিবার সারা বিশ্বে বলা হয় যেটা আদর্শ পরিবার। এক পত্নী পরিবার যেটা, সেটা সারা বিশ্বে সমাদৃত, এবং এটাকে আদর্শ পরিবার বলা হয়। এবং এই ধরনের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা অনেক ভালো থাকে, এবং তাদের শেয়ারিংটা খুব ভালো হয়। যেহেতু একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, এখানে শেয়ারিংটা খুব ভালো হয়। এবং এখানে তাদের দুজনের মধ্যে ফ্রেন্ড রিলেশনশিপ থাকে, এবং এই ধরনের পরিবার সারা বিশ্বে বেশি প্রচলিত। এটাকে আদর্শ পরিবার। বহুপত্নী, পত্নী মানে স্ত্রী, বহুপত্নী মানে বহু স্ত্রী, একজন স্বামী, একাধিক স্ত্রী। আমাদের ধর্মে 4 জন পর্যন্ত শরিয়া অ্যালাউ করে। প্রয়োজনে যদি জাস্টিস সে কায়েম করতে পারে, ন্যায় বিচার কায়েম করতে পারে, তাহলে প্রয়োজনে একজন স্বামী আমাদের মুসলিম সমাজে এট এ টাইম 4 জন স্ত্রী বিয়ে করতে পারবে। তো এই ক্ষেত্রে একজন স্বামী এবং যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বহুপত্নী পরিবার। এটাও মুসলিম সমাজে আছে। গ্রামীণ মুসলিম সমাজে এটা বেশি দেখা যায়। সেটা হলো কোন মুসলিম সমাজ? কৃষিভিত্তিক। মানে কৃষিভিত্তিক সমাজগুলোতে সেখানে আসলে লোকজনের প্রয়োজন হয় বেশি, এই জন্য সেখানে এই বহুপত্নী পরিবারটা ওই সমাজে, সেই গ্রামীণ কৃষিভিত্তিক মুসলিম সমাজে এটা বেশি দেখা যায়। এছাড়া এর বাইরে মেরু অঞ্চলে এস্কিমো উপজাতিদের মধ্যে এই পরিবারটা আছে। আর আরেকটা আছে আফ্রিকান নিগ্রোদের মধ্যে এই পরিবারটা আছে, বহুপত্নী পরিবার। তারপর হলো বহুপতি। পতি মানে হলো স্বামী। এটা হলো বহুপত্নীর ঠিক বিপরীত। এখানে হইল একজন স্ত্রী, একাধিক স্বামী। তোমরা বুঝতে পারতেছো, এই ধরনের পরিবার আসলে সভ্য সমাজে এখন দেখা যায় না। সভ্য সমাজে এটা নাই। তবে ভারতের মালগড় নামক জায়গায় টোডা উপজাতি আছে, ওদের মধ্যে এই ধরনের বিয়ে প্রচলিত আছে। আরেকটা হইল হিন্দুদের যে পৌরাণিক যে একটা চরিত্র দ্রৌপদী, বলা হয়ে থাকে যে দ্রৌপদীর 5 জন স্বামী ছিল, এবং তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো। পঞ্চপাণ্ডব। এবং একসময় তিব্বতও ছিল, এখন নাই, এখন কমে আসছে। এটা হলো বহুপতি পরিবার। একজন স্ত্রী, একাধিক স্বামী, অনেক স্বামী, সেটা হলো বহুপতি। এবার আসো 2 নম্বরে, কর্তৃত্বের ভিত্তিতে 2 প্রকার: পিতৃপ্রধান অথবা পিতৃতান্ত্রিক, মাতৃপ্রধান অথবা মাতৃতান্ত্রিক। নামে বুঝতে পারতেছো যে পিতৃপ্রধান পরিবার কোনটা। সেখানে পরিবারের যাবতীয় ক্ষমতা এবং কর্তৃত্ব
পিতার কাছে থাকবে অথবা স্বামীর কাছে থাকবে অথবা অথবা ওই পরিবারের বয়স্ক কোনো পুরুষের হাতে ন্যস্ত থাকবে এই ক্ষমতা অথবা কর্তৃত্বটা, সেটা হবে পিতৃপ্রধান। এখানে বংশ পরিচয়টা, পিতৃপ্রধান পরিবারে বংশ পরিচয়টা হলো পিতার সূত্র ধরে হয়, বংশ পরিচয়টা পিতার পরিচয় ধরে হয় নির্ধারিত। এবং বাংলাদেশে এখানে এরকম সব পরিবারই, প্রায় সব পরিবারই এই পিতৃতান্ত্রিক পরিবার। তারপর অবশ্য মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক, ঠিক ওইটার উল্টা। ক্ষমতা ওইখানে ক্ষমতা এবং কর্তৃত্ব ছিল পিতার কাছে বা অন্য কোনো বয়স্ক পুরুষের হাতে, স্বামীর হাতে বা কিংবা স্বামীর হাতে। তো আর এখানে হইল মায়ের হাতে সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা হইল মায়ের হাতে। তো সেটা হইল মাতৃপ্রধান পরিবার। এটা সচরাচর দেখা যায় না আমাদের যে সাধারণ যে সমাজ ব্যবস্থা সেখানে নাই। তবে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যে গারো উপজাতি আছে, সেই গারো উপজাতির মধ্যে এটা আছে, খাসিয়াদের মধ্যে আছে এই মাতৃতান্ত্রিক পরিবারটা। তারপরে আসো 3 নম্বরে, আকারের ভিত্তিতে পরিবার হলো 3 প্রকার: একক বা অনুপরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। এটা হলো আকারের ভিত্তিতে। এক পরিবার আসো, একক পরিবার হলো সেখানে স্বামী স্ত্রী থাকবে। যেমন শহরের অধিকাংশ পরিবার, তোমরা যে পরিবারগুলোতে থাকো সাধারণত আমরা থাকি, সেখানে একক পরিবার। সেখানে কি আছে? বাবা মা আছে, আর তোমরা অবিবাহিত ভাই বোনেরা আছো। তোমাদের বাবা মা আছে আর অবিবাহিত তোমরা ভাই বোনেরা আছো। এটা হলো একক পরিবার। এবং এই একক পরিবারগুলো শহর অঞ্চলে অনেক বেশি। শহরাঞ্চলের প্রায় সব পরিবারই একক পরিবার। তবে গ্রামে কিছু কিছু একক পরিবার দেখা যায়, গ্রামাঞ্চলেও কিছু একক পরিবার দেখা যায়। আর উন্নত দেশে একক পরিবার অনেক বেশি, উন্নত দেশগুলোতে একক পরিবার অনেক বেশি। এই যে একক পরিবার, এই একক পরিবারের যে পারিবারিক বন্ধনটা, সেটা রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কের ভিত্তিতে পারিবারিক বন্ধনটা গঠিত হয়। বর্ধিত পরিবার, যৌথ পরিবার। যৌথ পরিবার সহজ কথা যদি বলতে যাই, কয়েকটা একক পরিবার মিলে যৌথ পরিবার হয়। একটা যৌথ পরিবারের মধ্যে কতগুলো একক পরিবার থাকে। যেমন ধরো তোমার দাদা দাদি আছে, তোমার আব্বু আম্মু আছে, তোমরা ভাই বোনেরা আছো, তোমার চাচা চাচি আছে, জেঠা জেঠি আছে, তোমার কাজিনরা আছে। এই সবাই মিলে কি হলো? যৌথ পরিবার। ঠিক আছে, সহজ হচ্ছে না কথাটা? তো একক পরিবারের মতো যৌথ পরিবারও যারা সদস্য থাকে, তাদেরও যে পারিবারিক বন্ধনটা, সেটা কি রক্তের সম্পর্কের ভিত্তিতে পারিবারিক বন্ধনটা গঠিত হয়। তো এই যে যৌথ পরিবারটা অবশ্য আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলে বেশি। আমাদের গ্রামাঞ্চলে যৌথ পরিবারটা বেশি, যদিও ইদানিং যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? ওই যে শিল্পায়নের কারণে, নগরায়নের কারণে যৌথ পরিবার, গ্রামের যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। কারণ ওই সেখান থেকে মানুষজন, যৌথ পরিবার থেকে মানুষজন শহরে চলে আসছে, শিল্পাঞ্চলে চলে আসছে, তারপরে নগরাঞ্চলে চলে আসতেছে। এখানে এসে এখানে যে কি করে একটা একক পরিবার গঠন করতেছে। তাই গ্রামের যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তো একক পরিবার যেটা বলছিলাম, একক পরিবার একটা ইনফরমেশন হলো, সেটা হলো এই যে একক পরিবার বা অনুপরিবার, সেখানে 2 জেনারেশন, 2 পুরুষে আবদ্ধ। সেটা কি? পিতা এবং তার সন্তানেরা। এটা হলো 2 পুরুষে আবদ্ধ। আর যেটা যৌথ পরিবার, সেখানে 3 পুরুষ। সেখানে 3 পুরুষ কিভাবে? দাদা, তোমার বাবা, তুমি, দাদা, বাবা এবং সন্তান। এগুলো 3টা জেনারেশন। এখানে 3 পুরুষে আবদ্ধ হইল যৌথ পরিবার। এবং এই যৌথ পরিবারের সদস্যরা কি? রক্তের সম্পর্কে আবদ্ধ। আশা করি যৌথ পরিবার তোমরা বুঝতে পারছো। তারপরে হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারটা হলো এই যৌথ পরিবারের একটা এক্সটেনশন। হ্যাঁ, যৌথ পরিবারটা হলো, আর বর্ধিত পরিবারটা হলো যৌথ পরিবারের একটা এক্সটেনশন। কয়েকটা একক পরিবার মিলে যেভাবে যৌথ পরিবার হয় আমরা বলতে পারি, তাই যৌথ পরিবারের সাথে আরও কিছু সদস্য ইনক্লুড হয়। যৌথ পরিবার কি বলছিলাম? সেখানে দাদা দাদি আছে, তোমার আব্বু আম্মু আছে, তোমরা ভাই বোনেরা আছো, তারপরে কাকা কাকিরা আছে, জেঠা জেঠিরা আছে, তোমার কাজিনরা আছে। তাদের সাথে আইসা যোগ হইল কে? তোমার ফুফুরা যোগ হইলো, তারপরে তোমার আন্টিরা যোগ হলো, তোমার খালা যোগ হইলো, এসে এটা আরো এক্সটেন্ড করলো। এক্সটেন্ড করে কি বানাইলো? এটা বর্ধিত পরিবার বানিয়ে ফেললো। ঠিক আছে, এখানেও 3 পুরুষ, যৌথ পরিবার মতো এখানেও 3 পুরুষে পারিবারিক বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের গ্রামীণ সমাজে বর্ধিত পরিবার আছে।
আমি নিজেও বর্ধিত পরিবার দেখছি আমার ছোটবেলায়। গ্রামে এখন কম দেখা যায়, অল্প অল্প দেখা যায়, তোমার চীন দেশে এটা আছে। এবার আসো বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার হলো দুই প্রকার, পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয় এই পরিবারে যারা সন্তানাদি তাদের সম্পত্তির উত্তরাধিকার এবং বংশমর্যাদা নির্ণীত হয় পিতার সূত্রে। বংশমর্যাদা পিতা চৌধুরী, সন্তানও চৌধুরী, পিতা খান, সন্তানও খান। এবং এই পরিবারের যত সহায় সম্পত্তি আছে উত্তরাধিকার সূত্রে পিতার সূত্রে পুত্র সন্তানেরা পেয়ে থাকে। ঠিক আছে, এটা হলো পিতৃসূত্রীয়। আর মাতৃসূত্রীয় বাংলাদেশের সমাজে এটা অ্যাভেলেবল, প্রায় সবাই পিতৃসূত্রীয়। আর এটা হলো মাতৃসূত্রীয়। এই পরিবারে সন্তানের যে বংশ মর্যাদা, বংশ পরিচয় আর উত্তরাধিকার সূত্রে যে সহায় সম্পত্তি পাবে সেটা হলো মায়ের সূত্র থেকে। মা চৌধুরী, মা খান, তাই সন্তানও চৌধুরী, সন্তানও খান। এবং মায়ের যে সম্পত্তি সেই সম্পত্তির উত্তরাধিকার হলো সন্তানরা। এটা হলো মাতৃসূত্রীয়। এটা অ্যাভেলেবল না। এটা আছে কাদের মধ্যে? খাসিয়া এবং গারো উপজাতিদের মধ্যে এই মাতৃসূত্রীয় পরিবার দেখা যায়। এবার আসো 5 নম্বরে, বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার 3 প্রকার, পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস। তুমি বিয়ে করলা না, এখন না, যখন বয়স হবে তুমি যখন বিয়ে করবা, বিয়ে করার পরে নবদম্পতি তোমরা কোথায় উঠবা, হ্যাঁ, সেটার উপরে ভিত্তি করে এই পরিবারের প্রকারভেদ। পিতৃবাস হলো কি? যে বিয়ের পরে নবদম্পতি স্বামীর পিতৃগৃহে যখন অবস্থান করে চলে যায় তখন সেটা হলো পিতৃবাস পরিবার। আমাদের সমাজে এটা আছে, বিয়ে করে নবদম্পতি কোথায় যায়? পিতার গৃহে চলে যায়, সেটা পিতৃবাস পরিবার, বাবা মায়ের সাথে বসবাস করতে থাকে। মাতৃবাস, বিবাহের পরে নবদম্পতি কোথায় যায়? মাতার গৃহে চলে যায়, হ্যাঁ, স্ত্রীর পিতৃগৃহে চলে যায়। মানে আমাদের দেশে যেটা বলা হয় ঘরজামাই, যেটা বলে আমাদের দেশে যেটা ঘরজামাই বলে সেটা হলো মাতৃবাস পরিবার। এবং এটা অ্যাভেলেবল না, এটা গারোদের মধ্যে আছে, গারোদের মধ্যে এই পরিবারটা আছে। নয়াবাস পরিবার, নয়াবাস হলো আগের দুইটা তো উঠে না। বিয়ে করার পরে পিতৃগৃহ গেল না, স্বামীর পিতৃগৃহ গেল না, বিয়ে করার পরে স্ত্রীর পিতৃগৃহ মাতৃগৃহ গেল না, গিয়ে কোথায় গেল? নতুন ভাবে শহরে বাসা নিল, আলাদা বাবা মা থেকে আলাদা করে শহরে বাসা নিল, সেখানে উঠে গেল। সেটা হলো যে পরিবার গঠিত হলো সেটা হলো নয়াবাস পরিবার। আশা করি বুঝতে পারছো। লাস্ট আসো, পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার 2 প্রকার, বহির্গোত্র, অন্তর্গোত্র। এটা অবশ্য মুসলিম সমাজে না, এটা মুসলিম সমাজে না, এটা হলো আসলে হিন্দু সমাজে। পুরোটাই ব্যাপারটা হিন্দু সমাজে। তোমরা জানো যে হিন্দু সমাজে আগে খুবই বর্ণপ্রথা ছিল। তোমরা জানো যে সেখানে ব্রাহ্মণ ছিল, বৈশ্য ছিল, শূদ্র ছিল, কায়স্থ ছিল, হ্যাঁ। তো এই যে 4টা বর্ণ ছিল, এই 4টা বর্ণের মধ্যে আসলে খুব সামাজিক একটা প্রাচীর ছিল, চলতে তারা একসাথে চলতো না, তারা আলাদা আলাদা চলতো এবং তারা বিয়েটা আলাদা হইতো। এখন বহির্গোত্র বিয়েটা কোনটা? বহির্গোত্রটা হইল যে নিজ গোত্রের বাইরে বিবাহ ভিত্তিক যে পরিবারটা। ধরো নিজ গোত্রের বাইরে সে ব্রাহ্মণ ছেলে, সে নিজ গোত্রের বাইরে যে বিয়ে করলো, কায়স্থের মেয়ে বিয়ে করলো, এটা হলো বহির্গোত্র বিয়ে। অন্য গোত্রে যে অন্যের গোত্রের মেয়ে কিংবা অন্য গোত্রের ছেলের সাথে যে বিয়েটা হইলো সেটা হলো বহির্গোত্র। এটা হিন্দু সমাজে ছিল, এটা মুসলিম সমাজে না। তো বহির্গোত্র পরিবারটা 2 ধরনের, অনুলোম, প্রতিলোম। অনুলোম কি? অনুলোম হইল এই বিবাহটা হবে সেই বিবাহ যেখানে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে যে পরিবারটা গঠিত হবে সেটা হলো অনুলোম। উঁচু বর্ণের পাত্র ধরো ব্রাহ্মণ, নিচু বর্ণের পাত্রী ধরো কায়স্থ। ব্রাহ্মণ পাত্রের সাথে কায়স্থ পাত্রীর বিয়ের মাধ্যমে যে পরিবারটা গঠিত হলো সেটার নাম হলো অনুলোম পরিবার। আর প্রতিলোম হলো এটার বিপরীত। প্রতিলোমটা কি? নিচু বর্ণের পাত্র, উঁচু বর্ণের পাত্রী। নিচু বর্ণের পাত্র মানে ধরো শূদ্র পাত্র আর ব্রাহ্মণ পাত্রীর সাথে যে বিয়ে হলো, এই বিয়ের মাধ্যমে যে পরিবার গঠিত হলো সেটা হলো প্রতিলোম। এখন এই যে গোত্রের বাইরে যে বিয়েটা হইলো, এটা কিন্তু প্রাচীন যে হিন্দু সমাজে এটা প্রচলন ছিল না। কেন? যে তারা নিজেদের গোত্রের মধ্যে, আমরা পরে বলবো এটা,
নিজের গোত্রের মধ্যে তারা বিয়ে করতো, তারপরও নিজেদের এই নিয়ম নীতি তারা ভেঙে এক গোত্রের মেয়ের সাথে আরেক গোত্রের ছেলের একটা রিলেশনশিপ ডেভেলপ করতো। হ্যাঁ, যাতে এই রিলেশনশিপটা ডেভেলপ করে অনাচার না হয়, এটার প্রতিরোধ করার জন্য শেষ পর্যন্ত বললো যে ঠিক আছে বিয়ে পড়াই দিই। তারা বিয়েটা প্রচলন করে দিল। ওই অজাচার এবং অনাচারটা ঠেকানোর জন্য তারা এই বিয়েটা এক গোত্রের সাথে আরেক গোত্রের বিয়েটা তারা প্রচলন করেছিল। ঠিক আছে, এবার আসো অন্তর্গোত্র বিয়ে। এই যে অন্তর্গোত্র যেটা বিয়ে, অন্তর্গোত্র বিয়ে বোঝাই যায় একই গোত্রের মধ্যে, মানে ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ মেয়ে, শূদ্র ছেলে শূদ্র মেয়ে, কায়স্থ ছেলে কায়স্থ মেয়ে, বৈশ্য ছেলে বৈশ্য মেয়ে, মানে একই গোত্রের মধ্যে বিয়ে। এইটাই বেশি প্রচলিত ছিল সেই সমাজে, হিন্দু সমাজে। তখন তারা একটা কারণ দেখাইতো যে আমরা অন্য গোত্রের মধ্যে আমরা ছেলে মেয়েকে বিয়ে করাবো না, কারণ তাদের একটা আভিজাত্য ছিল, তাদের একটা অহংকার ছিল যে তাদের নিজের গোত্রে নিজের বর্ণের যে যে রক্তের সম্পর্ক, যে রক্তের যে সম্পর্ক, সেই রক্তের সম্পর্কে বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা কি করতো, এই বিয়েটা তারা করতে দিত না। কিন্তু এই কুসংস্কারটা এখন চলে গেছে। বর্তমানে এরূপ পরিবার গঠনে বড় পরিবর্তন আসছে, এটা এখন আর নাই। অধিকাংশ হিন্দু এটাকে কুসংস্কার বলে মনে করে। পরিবারের প্রকারভেদ এখানে শেষ হলো। এখন আমি পরিবারের কার্যাবলী সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। পরিবারের কার্যাবলী হলো 12টা পয়েন্টে আমি ইনশাল্লাহ আলোচনা করব। 1 নম্বরে জৈবিক চাহিদা পূরণ, 2 নম্বরে সন্তান প্রজনন, 3 নম্বরে লালন পালন, 4 নম্বরে ভরণ পোষণ, 5 নম্বরে পারিবারিক মূল্যবোধ শিক্ষা, 6 নম্বরে মনোদৈহিক বিকাশ লাভ, 7 নম্বরে সামাজিকীকরণ, 8 নম্বরে অর্থনৈতিক কার্যকলাপ, 9 নম্বরে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, 10 নম্বরে স্বাস্থ্য সেবা, 11 নম্বরে হলো অবসর বিনোদন, 12 নম্বরে সম্পত্তি সংরক্ষণ এবং উত্তরাধিকার। এই 12টা পয়েন্টের আলোকে তোমাদের সাথে পরিবারের কার্যাবলী একটা সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। প্রথমে হলো 1 নম্বরে জৈবিক চাহিদা পূরণ। সমাজ স্বীকৃতভাবে বিবাহের মাধ্যমে নরনারী যাতে তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারে, এই জন্য তাদেরকে পরিবার গঠন করতে হবে। আগে বলছিলাম যে লিগ টুগেদার একটা কনসেপ্ট আছে পাশ্চাত্য সমাজে, এটা আমাদের দেশে আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্ম এটাকে অ্যালাউ করে না। এখানে লিভ টুগেদারের মাধ্যমে কোনো পরিবার গঠিত হয় না এবং সেখানে তাদের চাহিদা পূরণ করার এখানে কোনো অবকাশ নেই, সেটা ধর্ম অ্যালাউ করে না। তাইলে এখানে জৈবিক চাহিদা পূরণ করার জন্য কি করতে হবে, পরিবার গঠন করতে হবে সেটার জন্য। তারপরে আসো 2 নম্বরে সন্তান জন্মদান। সন্তান জন্ম নিবে, আগে পরিবার গঠন করতে হবে বিবাহের মাধ্যমে, তারপরে সেই পরিবারে সন্তান জন্ম নেবে। এখন দেখো মিডিয়াগুলোতে দেখবা যে নবজাতক ওই ড্রেনে পড়ে আছে, আস্তাগুড়ে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে। কেন পড়ে আছে? ওই যে পরিবার গঠন করে নাই, এই সন্তানের কোনো আশ্রয় নাই, এই সন্তান লালিত পালিত হবে এটার কোনো জায়গা নাই। এটা হয়তো লিপ্টগতারের ফসল, আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য কি হবে, এই জন্য পরিবার গঠন করতে হবে, সেই পরিবারে সন্তান জন্ম নিবে এবং বংশবৃদ্ধি পাবে পরিবারের মাধ্যমে। এটা একটা অন্যতম উদ্দেশ্য পরিবার গঠন করা। সন্তান জন্ম নিল, লালন পালন করতে হবে, পরিবারে সন্তান জন্ম নিবে, পরিবারে সন্তান লালিত পালিত হবে, সেখানে যাবতীয় সুযোগ সুবিধা পরিবার সদস্যরা সেই সন্তান সেই নবজাতককে দিবে, লালিত পালিত করে তাকে বড় করে তুলবে। এটা হলো একটা। এবং সন্তান যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হবে ততক্ষণ পর্যন্ত ওই পরিবারে সেই শিশু লালিত পালিত হতে থাকবে। 3 নম্বরে আসো 4 নম্বরে আসো ভরণ পোষণ। সন্তান জন্ম নিল, লালন পালন চললো, তার ভরণ পোষণ, তার খাওয়া দাওয়া, তার যাবতীয় মৌলিক চাহিদাগুলা পূরণ করবে। কোথায় পূরণ হবে? পূরণ হবে সেটা পারিবারিক আয় থেকে তার ভরণ পোষণের যাবতীয় দায় দায়িত্ব পরিবার বহন করবে। 5 নম্বরে পারিবারিক মূল্যবোধ। শিশু জন্ম নিল, লালিত পালিত হলো, তার ভরণ পোষণ হলো, সে বড় হলো। এখন বড় হওয়ার পরে তার মধ্যে কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এই যে পরিবারে সমাজে যে রীতিনীতি আদব কায়দা, যে নিয়ম কানুন, যে আমাদের সংস্কৃতি, আমাদের যে ধর্ম, আমাদের যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলা কোথায় শিখবে? পরিবার থেকেই প্রাথমিক লেসনটা পরিবার থেকেই পাবে। পারিবারিক মূল্যবোধটা সেই শিশু সে
নবজাতক যখন বড় হবে তখন পরিবার থেকে সেটা শিক্ষা লাভ করবে। এবং সমাজের সমাজের একজন উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠার জন্য তার যা কিছু জানা দরকার সে কি করবে, পরিবার থেকে শিখে নেবে। এবং তার যে প্রত্যাশিত যে আচরণ পরিবারের সদস্যদের সাথে, সমাজের অন্যান্য সদস্যের সাথে, সে আচরণটা সে শিখবে এই পারিবারিক পরিমণ্ডলে থেকে, পরিবারের সদস্যদের কাছ থেকে সেই আচরণটা শিখে নেবে। তারপরে আসো 6 নম্বরে বলছিলাম মনোদৈহিক বিকাশ লাভ। শিশুর মানসিক বিকাশ, শিশুর দৈহিক বিকাশ। দৈহিক বিকাশের জন্য তার জন্য যেমন খাবারের দরকার, পানীয় দরকার, ঠিক আছে। মানসিক বিকাশের জন্য তার কি দরকার, তার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো দরকার। তো এই স্নেহ, মায়া, মমতা এবং খাদ্য পানীয় দিয়ে এই যে তার মনোদৈহিক বিকাশটা, এই বিকাশটা পরিবারের মাধ্যমে গঠিত হবে, পরিবারে সেই বিকাশটা বিকশিত হবে, পরিবারের মধ্যে সেটা বিকশিত হবে। এবং তাদের যে মানসিক এবং দৈহিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিধান করবে কে, পরিবার। স্নেহের দাবি পূরণ করবে কে, পরিবার। তারপরে আসো সামাজিকীকরণ। সামাজিকীকরণ হলো, যদি অল্প কয়েকটা কথা তোমাদেরকে বলি, যে সমাজের একজন উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠার যে প্রক্রিয়াটা, সেটা হলো সামাজিকীকরণ। এই সামাজিকীকরণের প্রথম পাঠ শিশু পরিবার থেকে পায়। কিভাবে সমাজের একজন উপযুক্ত সদস্য হিসাবে, পরিবারের একজন উপযুক্ত সদস্য হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে, সেটার নিয়ম কানুন কি, সেটার আদব কায়দা কি, সেটার কি প্রথা, সেটার সাংস্কৃতিক যে মূল আছে, সাংস্কৃতিক যে পরিচিতির আছে, সেই পরিচিতিটা দেওয়ার মাধ্যমে শিশুকে সামাজিকীকরণে উদ্বুদ্ধ করবে এবং সামাজিকীকরণে তার যাতে সে সহজে সামাজিকীকরণ প্রক্রিয়াতে নিজেকে সে নিয়োজিত করতে পারে, সেটা পরিবারের সদস্যরা সেখানে সহযোগিতা করবে। এগুলো একটা। তারপরে আসো অর্থনৈতিক কার্যকলাপ। প্রত্যেকটা পরিবার আয়ের একটা একক, পরিবার ভিত্তিক ব্যবসা বাণিজ্য আছে, সেখান থেকে পরিবার আয় করে। পরিবার ভিত্তিক কৃষি কার্য আছে, সেখান থেকে পরিবার আয় করে। পরিবারের সদস্যরা চাকরি করে, সেখান থেকে আয় করে। সবগুলা আয় এই পরিবারে আসে এবং পরিবার একত্রিত হয় এবং এই আয়ের মাধ্যমে, এই অর্থের মাধ্যমে পুরো পরিবারটা পরিচালিত হয়। এক সময়ে তোমরা জানো পরিবার ভিত্তিক কুটির শিল্প ছিল, সেই কুটির শিল্প থেকে পরিবার অনেক বেশি আয় করত এবং এই আয়ের মাধ্যমে পুরো পরিবারটা তাদের যাবতীয় প্রয়োজনগুলো মিটাত। তারপরে আসো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। পরিবার হলো প্রত্যেকটা শিশুর প্রাথমিক বিদ্যালয়। প্রথম লেসনটা পরিবারে শিশুরা কার কাছ থেকে শিখে, মায়ের কাছ থেকে শিখে, বাবার কাছ থেকে শিখে। হ্যাঁ, প্রথমে মাটা কে শিখায়, মা শিখায়, হ্যাঁ, বাবা শিখায়। তো শিশুর যে প্রথম যে লেসনটা, সেটা পরিবারটা হলো শিশুর প্রাথমিক বিদ্যালয়। আর বাবা মা হলো তাদের প্রাথমিক শিক্ষক, প্রথম শিক্ষক, জীবনের প্রথম শিক্ষক। পরিবারের মাধ্যমে শিশু তার জীবনের প্রাথমিক জীবনের যে মৌলিক যে বিষয়গুলা, মৌলিক শিক্ষাটা কিন্তু শিশু ওই পরিবার থেকেই শিক্ষা লাভ করে। এই জন্য তোমরা জানো যে নেপোলিয়ান বলছিলেন যে তোমরা আমাকে একটা আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। তো যেই পরিবারে আদর্শ বাবা মা আছেন, সেই পরিবারে আদর্শ বাবা মা তার সন্তানকে ওভাবেই গড়ে তোলেন। এই জন্য মা বাবার যে দেওয়া যে প্রাথমিক শিক্ষাটা, এই প্রাথমিক শিক্ষাটা শিশুর সারা জীবন তার জীবন গঠনে এবং জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। তো এই জন্য পরিবারকে বলা হয় প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এখানে বাবা মাই তার শ্রেষ্ঠ শিক্ষক। এখান থেকে সে মানবিকতা, নৈতিকতা, সদাচার, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের যে বিধিবিধানগুলা, সেগুলা মা এবং বাবার কাছ থেকে শিশু শিখে এবং এগুলা সে রপ্ত করে এবং এগুলা সে এক্সারসাইজ করার চেষ্টা করে, বা এক্সারসাইজ করার জন্য বাবা মা তাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে থাকে। তারপরে পয়েন্টটা হলো স্বাস্থ্যসেবা। পরিবার
তার সদস্যদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়। এবং পরিবার হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। পরিবারের সদস্য যখন অসুস্থ হয়, তো হুট করে তো আর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না, হুট করে তো আর ডাক্তারকে ডাকতে পারে না। এই জন্য প্রত্যেকটা পরিবারই একটা ফার্স্ট এড থাকে। ফার্স্ট এড দেওয়ার জন্য যা লাগে পরিবার সেটা সবসময় যোগান দিয়ে থাকে। পরিবারের সদস্য একজন যদি অসুস্থ হয়, পরিবারের সদস্যরা তার সাহায্যার্থে, তার সেবা শুশ্রূষায়, তার চিকিৎসাতে, প্রাথমিক চিকিৎসাতে তারা এগিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসাটা তারা প্রথমে দেয়। তারপর দেওয়ার পরে তারপরে হসপিটালাইজ করে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত করে কি পরিবার। এরপর হলো অবসর বিনোদন। 11 নম্বর, পরিবার, প্রত্যেকটা পরিবারই একটা অবসর বিনোদনের নিষ্কুলুষ অবসর বিনোদনের একটা অন্যতম কেন্দ্র। প্রত্যেকটা পরিবারে পারিবারিক আড্ডা হয়, পারিবারিক বৈঠক হয়, পারিবারিক মজলিস হয়। সেখানে পরিবারের ইতিহাস নিয়ে ওখানে আলোচনা হয়, ঐতিহ্য নিয়ে আলোচনা হয়, পারিবারিক সদস্যদের আগের প্রজন্মের যারা ছিল তাদের সম্বন্ধে কথাবার্তা বলা হয়। এই নতুন প্রজন্মে যারা আছে এগুলো শুনে তারা খুবই আনন্দ লাভ করে যে আমার দাদা, আমার দাদু, আমার দাদার বাবা, আমার দাদার দাদা এরকম ছিল। এই পারিবারিক বৈঠকগুলোতে এগুলা আলাপ আলোচনা হয় এবং এটা এক ধরনের, সবাই কিন্তু বিনোদিত হয় এটার মাধ্যমে। তার পারিবারিক ইতিহাসে ওখানে বসে বসে জানতে পারে। আর একই বৈঠকে বাবা মা আছে, ভাই বোনেরা আছে, এখানে একসাথে বসে যখন সেখানে আলাপ আলোচনা করা হয়, সেখান থেকে অনেকগুলো শেয়ারিং হয়, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেশি বাড়ে এবং এখান থেকে পরিবারের সদস্যরা, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, তারা অনেক কিছু শিখতে পারে সেখান থেকে। এই জন্য পারিবারিক বৈঠকটা পরিবারের একটা অন্যতম বিনোদন কেন্দ্র। এবং সেখান থেকে পারিবারিক যারা সদস্য আছে তাদের মধ্যে একটা কি হয়, একটা ঐক্য সৃষ্টি হয় এবং একটা বন্ধনের সৃষ্টি হয় এবং বন্ধনটা আরো কি হয়, আরো দৃঢ় বন্ধন হয়। তারপরে আসো সর্বশেষ, সম্পত্তি সংরক্ষণ এবং উত্তরাধিকার। প্রত্যেকটা পরিবারই উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি, যে সম্পদ আছে, সেগুলো কি করে, জমি জমা আছে, এগুলো প্রত্যেকটা পরিবার সংরক্ষণ করে। আগের প্রজন্ম থেকে প্রাপ্ত যে সহায় সম্পত্তি আছে, জমি জমা আছে, সম্পদ আছে, সেগুলা কি করে, সেগুলা সংরক্ষণ করে এবং সংরক্ষণ করে পরে উত্তরাধিকার সূত্রে কি করে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম হস্তান্তর করে। এক প্রজন্ম থেকে প্রাপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে স্থাবর অস্থাবর সম্পত্তি, যে সহায় সম্পদ, জমি জমা বা অন্যান্য যা কিছু আছে, তারা কি করে পরবর্তী প্রজন্মের জন্য তারা এটা দিয়ে যায়। তো পরিবার হলো এই যে সম্পত্তি আছে, পারিবারিক সম্পত্তি, সেটা সংরক্ষণ করে এবং উত্তরাধিকার সূত্রে পরের প্রজন্মের কাছে এটা হস্তান্তর করে। তো সংক্ষেপে প্রিয় ছাত্ররা, এই হলো পরিবারের কার্যাবলী 12টি। আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আবার ইনশাল্লাহ হাজির হব বৃহস্পতিবারে, রবিবারে ইনশাল্লাহ। রবিবার তোমাদের সাথে আবার নতুন টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুক। এখানে বিজিএস অনলাইন ক্লাসের একটা রুটিন দেওয়া আছে, তোমরা অনেকে জানতে চেয়েছিল। নবম দশমের প্রতি রবিবার ও বৃহস্পতিবার মাগরিবের পরে তোমরা আপলোডেড অবস্থায় আমার এই ক্লাসগুলো পাবে। প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব এটা আপলোডেড অবস্থায় তোমরা ক্লাসগুলো পাবে ইনশাল্লাহ। আশা করি আমি যদি সুস্থ থাকি এই রবি বৃহস্পতিবার তোমরা আমার ক্লাসগুলো পাবে। নতুন টপিকস ইনশাল্লাহ আসবো প্রতিদিনই, প্রতি রবিবার বৃহস্পতিবার। সেই ক্লাসগুলো ইনশাল্লাহ ফলো করবা। আগে যেগুলো আপলোডেড অবস্থা আছে, যে কোনো সময় সেগুলো ফলো করতে পারো, সেগুলো তোমরা শিখে নিবা, সেগুলো রপ্ত করবা। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আল্লাহ ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। তোমাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই পরিবেশটা যেন আরও পরিস্থিতি যেন আল্লাহ স্বাভাবিক করে দেয়। আবার যেন আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি, সেখানে যেন আবার ক্লাসরুমে আবার স্বাভাবিক কার্যক্রম চলতে পারে। তো সেই আশা রইল, সেটার জন্য আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ আমাদেরকে সহায় হোক, আল্লাহ আমাদের সবাই ভালো রাখুক, হেফাজতে রাখুক। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।